আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমি আলোচনা করব এসএসসি হিসাব বিজ্ঞান অর্থাৎ নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ৩৫ নম্বর পৃষ্ঠা। এটা হচ্ছে অধ্যায় ৩ দুতরফা দাখিলা পদ্ধতি। এই অধ্যায়ের মূলত বোর্ড বইয়ের ২ নং সৃজনশীল প্রশ্নের উত্তর। তো আমরা হচ্ছে অঙ্কটা একটু দেখি। এই অঙ্কটা পুরোটা আজকে সলভ করব ইনশাল্লাহ। তো দেখো, এখানে এই অঙ্কটা কিন্তু একটা পূর্ণাঙ্গ রূপে দুতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক না, বিজ্ঞানসম্মত পদ্ধতি বলা হয় না। এটা এমসিকিউ তো অনেক সময় থাকতে পারে যে এই ধরনের অঙ্কটা হচ্ছে তোমার বিজ্ঞানসম্মত পদ্ধতি কিনা, আসলেই না। তো যাই হোক, এখানে দেখো বলা আছে জনাব শহীদুল ইসলাম তার ব্যবসায় প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজের ব্যবসায়ে বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। এখানে বলতেছে কি বিস্তারিত হিসাব, কিন্তু এখানে না এটা। এটা একদম স্বাভাবিক একটা হিসাব, নরমাল। 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায় মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে এত এত টাকা। উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরও 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করে। উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করেন। 31 ডিসেম্বর 2017 তারিখে তার ব্যবসায় সম্পদ সমূহ ছিল, দায় সমূহ ছিল নগদ 1,85,000 টাকা, আসবাবপত্র 1,80,000 টাকা, দেনাদার 1,30,000 টাকা, মজুদ পণ্য 90,000 টাকা, ব্যাংক ঋণ 60,000 টাকা এবং পণদার 55,000 টাকা। তো এখানে দেখো ক নাম্বার বলছে যে রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত টাকা। তো প্রারম্ভিক মূলধনের পরিমাণ জিনিসটা কি, বছরের প্রথমে যে পরিমাণ মালিকের সত্ত্বটা থাকে বা মালিক যে পরিমাণ মূলধনটা দিয়ে থাকে, তো এটা আমরা মূলত নির্ণয় করে থাকি প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দেই। তো প্রারম্ভিক মোট সম্পদ কি, অনেক সময় একসাথে প্রারম্ভিক মোট সম্পদ দেওয়া থাকতে পারে, আবার অনেক সময় কি আলাদা আলাদা দেওয়া থাকতে পারে সম্পদগুলোর নাম। তো যখন আলাদা আলাদা দেওয়া থাকে তখন আমরা সম্পদগুলোকে একসাথে করে নিই আর দায়গুলোকে একসাথে করে নিই, নিয়ে সম্পদগুলো থেকে দায়গুলো বাদ দিয়ে দিই। সো এখানে যেহেতু দেওয়া আছে, দেখো প্রারম্ভিক মোট সম্পদ ও দায়ের পরিমাণ, এটা হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ আর এটা হচ্ছে প্রারম্ভিক মোট দায়। দেখো, তো প্রারম্ভিক মোট সম্পদ প্রারম্ভিক মোট দায়ের সূত্র এখানে আমরা ব্যবহার করব প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। লিখে তারপর সম্পদ থেকে দায়টা বাদ দিলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় হবে। রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। সেম সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বাদ দিলে সমাপনী মূলধন। লাভ ক্ষতিও নির্ণয় করতে হবে। লাভ ক্ষতি নির্ণয় করতে গেলে একটু সূত্রটা বড় মুখস্থ করতে হয়। দেখো, তো আমাদের এইখানে দেখতে পাচ্ছি যেটা, দেখো একটু খেয়াল করে, ক নাম্বার বলা ছিল রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো আমরা জানি প্রারম্ভিক মূলধনের সূত্রটা কি বলতো, প্রারম্ভিক মূলধনের সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তো আমরা এখানে লিখবো কি, কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবে সাথে সাথে। প্রারম্ভিক মোট মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। কি বললাম, প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিলে আমরা প্রারম্ভিক মূলধন পেয়ে যাব। তো এখানে প্রারম্ভিক মোট সম্পদ কত আছে, দেখো এই যে প্রারম্ভিক মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে, তার মানে প্রথমটা প্রারম্ভিক মোট সম্পদ 5,50,000 টাকা, 5,50,000 টাকা, আর প্রারম্ভিক মোট দায় কত, 1,70,000 টাকা, 1,70,000 টাকা। দেখো 1 লক্ষ, তাহলে এখানে বিয়োগ করো, বিয়োগ করলে কত হয় দেখো, 3,80,000 টাকা। 3,80,000 টাকা হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত, 3,80,000 টাকা। সো এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন গেল। এখন আমরা দেখব খ নাম্বারে কি বলছে, একটু চলো। খ নাম্বার বলছে যে রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ কত টাকা। তো সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয়ের জন্য সূত্রটা আগে লিখতে হবে। কি করতে হবে, আগে সূত্রটা লিখতে হবে। তো আমরা জানি সমাপনী মূলধন সমান সমাপনী মূলধন সমান সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়, সমাপনী মোট দায়। সো এইখানে আমরা দেখো সম্পদগুলো আগে নির্ণয় করি।
সম্পদ, এখানে সম্পদ কয়টা আছে দেখো, সম্পদ আছে যে ডিসেম্বর 2017 31 তারিখে। আমি একটু বলি যে প্রারম্ভিক জিনিসটা কি আর সমাপনী জিনিসটা কি এটা জানতে হবে। প্রারম্ভিক জিনিসটা হচ্ছে বছরের প্রথমে যে সম্পদটা, একটা ম্যানেজার বলো বা একটা প্রতিষ্ঠানের মালিক বলো বা একটা প্রতিষ্ঠানে বলো, বছরের প্রথমে যে সম্পদগুলো থাকে। আর হচ্ছে তোমার সমাপনীটা কি, সারা বছর হিসাব নিকাশ করে বছরের শেষে যে সম্পদটা থাকে সেটা হচ্ছে সমাপনী। এই বছরের সমাপনীটা কিন্তু পরের বছরে আবার প্রারম্ভিক হয়ে যাবে। কেন? এই বছরের শেষে যে সম্পদটা আছে প্রতিষ্ঠানে ওটাই তো পরের বছর ব্যবহার করবে, তাই না? তো ওটাই যদি পরের বছর ব্যবহার করে তাহলে এটা হয়ে যাবে কি প্রারম্ভিক সম্পদ, আর এই বছরে ওইটা সমাপনী সম্পদ। ঠিক আছে? তো এই দায়ও সেম অবস্থা। দায় হচ্ছে বছরের প্রথমে তোমার কাছে মানুষ কত টাকা পাবে, একটা প্রতিষ্ঠানের কাছে কত টাকা পাবে সেটা হিসাব করতে হয়। হিসাব করে যেটা বের হয় সেটা হচ্ছে প্রারম্ভিক মোট দায়। বছর শেষে আমরা হিসাব নিকাশ করে অনেক টাকা পরিশোধ করি, অনেক আবার নতুন করে ঋণ নেওয়া লাগে, সব মিলিয়ে কিন্তু নতুন করে একটা দায় সৃষ্টি হয়, সেটা হচ্ছে সমাপনী দায়। ঠিক আছে? তো এখানে ওরা একবারে লিখে দেয় নাই ক নাম্বারের মতো, ওরা কিন্তু এখানে বলে দিয়েছে যে সম্পদ ও দায় ছিল। এখন এখানে আরেকটু তোমাকে বিপদে ফেলছে কি, যে সম্পদ এবং দায় ছিল, মানে সম্পদগুলো আলাদা দেয় না, দায়গুলো আলাদা দেয় না, একসাথে দিচ্ছে। তো এখান থেকে তোমাকে সম্পদগুলো খুঁজে বের করতে হবে। যদি আলাদা আলাদা দেওয়া থাকতো তাহলে মনে হয় তোমার জন্য একটু ভালো হইতো। ঠিক আছে? ওকে, দেখো তাহলে সম্পদ, প্রথমে আমরা সম্পদ দেখতে পাচ্ছি, নগদ টাকা একটা সম্পদ। সম্পদ জিনিসটা কি অনেকে হয়তো এতদিনে শিখে ফেলেছে। সম্পদ জিনিসটা কি? সম্পদ হচ্ছে কি, যেটা প্রতিষ্ঠানের সুবিধা বয়ে আনে, যেটার কারণে আমরা প্রতিষ্ঠানের সুবিধা পাই বা ভবিষ্যতে যে সুবিধা পাই সেটাও একটা সম্পদ। যার মাধ্যমে সুবিধা পাই সেটাও সম্পদ, আবার যে সুবিধাটা পাই সেটাও সম্পদ। ঠিক আছে? যার মাধ্যমে সুবিধা পাই সে হচ্ছে স্থায়ী দীর্ঘমেয়াদী সম্পদ হয়, আর যে সুবিধাটা পাই সেটা হচ্ছে চলতি হয় মূলত। তো ব্যাপারটা হচ্ছে এমন, তার মানে এই না যে এই সুবিধা অসুবিধা দিয়ে সবকিছু হয়। যেটা হচ্ছে তোমার একটা প্রতিষ্ঠানের উপার্জন করার জন্য সর্বাত্মক সহযোগিতা করে সেটাই হচ্ছে একটা সম্পদ। ঠিক আছে? যেটা ব্যবহার করা হয়, যে ধরনের বস্তু ব্যবহার করা হয় সেটা একটা কি সম্পদ। তো এখানে নগদ টাকা আছে কত? 1,85,000 টাকা। 1,85,000 টাকা। 1,85,000 টাকা। তারপর দেখো আসবাবপত্র আছে 1,80,000 টাকা। তাহলে লিখো আসবাবপত্র 1,80,000 টাকা। তারপরে দেনাদার 1,30,000 টাকা। দেনাদার মানে কি? দেনাদার হচ্ছে তুমি কারো কাছে টাকা পাবা, সেটা হচ্ছে দেনাদার। তুমি যদি কারো কাছে টাকা পাও সেটা কি দেনাদার, আর কেউ যদি তোমার কাছে পায় তাহলে সেটা পাওনাদার। দেনাদার হচ্ছে মূলত বিক্রয়ের সাথে জড়িত। তুমি বিক্রি করলেই তো দেনাদারের সৃষ্টি হবে। তুমি বিক্রি করবা বাকিতে, বাকিতে বিক্রি করবে বিভিন্ন জায়গায়, এই কারণে তো তুমি মানুষের কাছে টাকা পাবা। আর পাওনাদার জিনিসটা কি? পাওনাদার হচ্ছে তুমি বিভিন্ন জায়গা থেকে বাকি খেয়ে থইছো, বাকি প্রোডাক্ট নিয়ে সেল দিছো, তো নিছিলে যে তার তো টাকা দেওয়া হয় নাই, তার মানে পাওনাদার। কেউ তোমার কাছে টাকা পাবে সে তো তোমাকে মনে করো যে কোনো মূল্যে আদায় করবে, তুমিও কারো কাছে পাইলে তো আদায় করতে, তাই না? তো দেনাদার আর পাওনাদার, দেনাদার ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, পাওনাদার হচ্ছে তোমার ক্রয়ের সাথে জড়িত। দেনাদার 1,30,000 টাকা। 1,30,000 টাকা। তারপর দেখো বলছে মজুদ পণ্য 90,000, এটা সমাপনী মজুদ। মজুদ পণ্য মাথায় রেখো কথাটা, মজুদ পণ্য ব্যাপারটা। মজুদ পণ্য হচ্ছে তোমার 90,000 টাকা, এটা কিন্তু সমাপনী। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা সম্পদ, চলতি সম্পদ। মজুদ পণ্য যদি প্রারম্ভিক হয় তাহলে সেটা খরচ, আর সমাপনী হলে সম্পদ। একই জিনিস, প্রারম্ভিক সমাপনী অনেক কিছু ভ্যারি করে। মজুদ পণ্য আছে 90,000 টাকার। ওকে, তারপর দেখো ব্যাংক ঋণ আর পাওনাদার। সো ব্যাংক ঋণ পাওনাদারটা কি? এটা হচ্ছে দায়। তাহলে আমি এখানে লিখলাম ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ কত টাকা? দেখো ব্যাংক ঋণ হচ্ছে তোমার 60,000 টাকা। এই যে 60,000 টাকা। আরেকটা কি আছে? পাওনাদার। কি আছে? পাওনাদার। পাওনাদার পাওনাদার কত? 55,000 টাকা। এখন এইগুলো ক্যালকুলেটারে হিসাব করে, তুমি এখানে আলাদা করে খাতায় বড় পেজ পাবা, তখন অবশ্যই লিখবা হিসাব করে। ঠিক আছে? তো দেখো এখানে তাহলে কত টাকা হয়। ওকে, তো এই পাশের হিসাবটা আমাকে এখন করতে হবে। 1,85,000 টাকা, তারপর হচ্ছে 1,80,000 টাকা, তারপর 1,30,000 টাকা, তারপর হচ্ছে 90,000 টাকা, ব্যাস 5,85,000 টাকা। তাহলে এখানে লিখবো কত? 5,85,000
85,000 টাকা। তারপর সম্পদ সমূহ লেখার পর সমাপনী মোট দায় কত, 1 লক্ষ কত, টোটাল 60,000 যোগ 55,000, 60,000 যোগ 55,000, তাহলে 1,15,000, 1,15,000। এখন 1,15,000 5,85,000 থেকে বাদ দিতে হবে, 5,85,000, তাহলে কত হয়, 4,70,000 টাকা। দেখবা কি সমাপনী মূলধন, মনে রাখবা সমাপনী মূলধন কত, 4,70,000 টাকা। পরের অঙ্কে কিন্তু লাগবে 4,70,000 টাকা। ওকে, এবার আমরা সরাসরি হচ্ছে তোমার গ নাম্বারে চলে যাও। তাহলে এই হচ্ছে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয়ের একবারে সূত্র সহ পুরো অঙ্ক, ঠিক আছে। আর ওইটা একটু বড় করে লিখবে, লিখে ওটা অ্যামাউন্টটা একটু বের করে ফেলবা, তাহলে সুবিধা হবে, তাহলে আর কোনো টেনশনই থাকবে না। ওকে, তারপরে কি আছে দেখো, পরে আমরা যাব হচ্ছে তোমার গ নং প্রশ্নের উত্তরে। তো গ নং প্রশ্নের উত্তরে আমাদের কিছু ইনফরমেশন দরকার হয়। 1 নাম্বার হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত টাকা। তো প্রারম্ভিক মূলধনের পরিমাণ ছিল কত টাকা বলো তো, 5,50,000 থেকে 1,70,000 টাকা বাদ দিছিলাম, তাহলে 4,50,000, 3,80,000 টাকা ছিল। 3 লক্ষ কত, 80,000 টাকা। 3,80,000 টাকা হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। ওকে, এরপরে আমাদেরকে বের করতে হবে সমাপনী মূলধন। সমাপনী মূলধন ছিল কত, 4,70,000 টাকা, 4,70,000 টাকা। সো এবার আমরা যদি সমাধান করি তাহলে ইজিলি কিন্তু হচ্ছে পেয়ে যাব। তো আমাদেরকে একটা সূত্র লিখতে হবে, এখানে সূত্রটা মুখস্থ রাখতে হবে সবসময়ের জন্য, যে লাভ বা ক্ষতি সমান, লাভ বা ক্ষতি সমান সমাপনী মূলধন, সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন। খেয়াল করো, সমাপনী মূলধন যোগ উত্তোলন বা প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এখন আমরা যেটা করব, আমাদেরকে প্রারম্ভিক সমাপনী মূলধনের পরিমাণটা লিখতে হবে। তো সমাপনী মূলধন আমরা যেটা বের করেছিলাম 4,70,000 টাকা, তাহলে আমরা এখানে লিখবো কত, সমাপনী মূলধন হচ্ছে 4,70,000 টাকা। এখান থেকে যোগ করতে হবে এখানে কি, অতিরিক্ত উত্তোলন। তাহলে উনি দেখো লিখছে জনাব শহীদুল ইসলাম আরো 50,000 টাকা অতিরিক্ত আনে ব্যবসা বিনিয়োগ করে উক্ত বছরে তিনি মোট এই যে 40,000 টাকার নগদ উত্তোলন করেছিলেন। তো সেই 40,000 টাকা যে উত্তোলন করছে সেটাও তো তার সত্য, তাহলে সেই সত্যটা এখানে যোগ করলাম, করার পর এখন বাদ দিয়ে কি প্রারম্ভিক মূলধন। তাহলে এখানে প্রারম্ভিক মূলধন কত বের হয়েছিল বলো, প্রারম্ভিক মূলধন বের হয়েছিল, আমরা আবার একটু প্রয়োজনে হিসাব করে নিব, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একদম কম থাকবে। 5,50,000 মাইনাস 1,70,000, তাহলে 3 লক্ষ কত, 80,000, কত হবে, 3,80,000, 3,80,000 টাকা। তারপর এখান থেকে যোগ করব কি, অতিরিক্ত মূলধন। তাই উনি প্রতিষ্ঠানে মোট 50,000 টাকা অতিরিক্ত মূলধন নিয়ে এসেছিল। ওকে, এবার আমরা এই পাশেরটা যোগ করব, এই দুটো আর ও পাশের দুটো যোগ করব। তাহলে যোগ করি 4,70,000 যোগ হচ্ছে 40,000, তাহলে কত হয়, 5,10,000। এখানে হবে কত, 5,10,000। তারপর যোগ দেওয়ার পরে 3,80,000 যোগ 50,000, 3,80,000 যোগ 50,000, 4,30,000, 4 লক্ষ কত, 30,000। তারপরে 4,30,000 5,10,000 এর সাথে যোগ করো, সরি এখানে বিয়োগ হবে, বিয়োগ করো, এখানে বিয়োগ ছিল, বিয়োগ করো 5,10,000, তাহলে হবে হচ্ছে তোমার 80,000 টাকা। কত হবে, 80,000 টাকা। এটা হচ্ছে কি নিট লাভ বা ক্ষতি, যেহেতু পজিটিভ আসছে তার মানে কি লাভ হয়েছে, পজিটিভ থাকলে বুঝে নিতে হবে লাভ হয়েছে। তাহলে সমাপনী মূলধন যোগ উত্তোলন বা প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তো সমাপনী মূলধন আমরা পেয়েছি অঙ্কের লাস্টে এসে খ নাম্বারে পেয়েছিলাম, আর উত্তোলনটা এখানে দেওয়া আছে, এই যে 40,000 টাকা করে উত্তোলন করে দুটো যোগ করে এখানে বসালাম। তারপর আছে কি প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। প্রারম্ভিক মূলধন কত, 3,80,000 যোগ তোমার অতিরিক্ত মূলধন কত, 50,000। তাহলে হচ্ছে তোমার দুটো পাশে যোগ করে ফেললাম। তারপর এখান থেকে এটা বাদ দিয়ে দেন আমরা হচ্ছে তোমার এই হচ্ছে ফলাফলটা পেয়েছি। সো এই হচ্ছে আমাদের আজকের সৃজনশীল প্রশ্নের উত্তর। আশা করি এই প্রশ্নটা তোমার কাছে যথেষ্ট পরিমাণ ইন্টারেস্টিং লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, মতামত থাকলে তা কমেন্ট করে জানিও। আর তুমি যদি এমন সব গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে চাও, আমার চ্যানেলে একবারের মানে নিউ হয়ে থাকো, তাহলে প্লিজ
চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।